আজকের আলোচ্য বিষয় হলো কেন্দ্র রাজ্য আইন প্রণয়ন সংক্রান্ত সম্পর্ক বিষয়ে আলোচনা করা। এই বিষয়গুলোকে আমরা একটা আলোচ্য সূচি ধরে একটা রোডম্যাপ ধরে আমরা এগোতে পারি। সেই রোডম্যাপে আমরা আজকের এই আলোচনায় ভূমিকা রাখব। কেন্দ্র অঙ্গরাজ্যগুলির মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন কিভাবে ঘটছে সেটা রাখবো। পার্লামেন্ট ও রাজ্য আইনসভায় এলাকাগত এখতিয়ারগুলো, মানে পার্লামেন্ট এবং রাজ্য আইনসভাগুলো কোন জায়গাতে কাজ করতে পারে, কিভাবে করতে পারে, সেগুলো এই আলোচনায় আসবে। কেন্দ্রীয় আইনসভার ক্ষমতা বৃদ্ধিতে রাজ্যসভার যে একক কর্তৃত্ব রয়েছে যে বিষয়গুলোতে, সেইগুলো আলোচনায় উঠে আসবে। এর শেষে এই যে কেন্দ্র রাজ্যের আইন সংক্রান্ত যে সম্পর্ক, এই সম্পর্কগুলো নিয়ে যে সমস্যা বা সমালোচনা রয়েছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, সংবিধান বিশারদগণ বা রাষ্ট্রবিজ্ঞানীগণ যে সমালোচনা করছেন, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব এবং শেষে একটি মূল্যায়ন দেওয়ার চেষ্টা করব। তো এইটা বলতে গিয়ে যেটা প্রথমেই যদি আমরা আলোচনায় আসি, ভূমিকাতে আমরা বলতে পারি যে আমরা জানি যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় দু ধরনের সরকার থাকে। একটি কেন্দ্রীয় সরকার থাকবে এবং কতগুলি রাজ্য সরকার থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে, যেহেতু একটি কেন্দ্রীয় সরকার এবং অনেকগুলো রাজ্য সরকার থাকবে, এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে তাদের সুস্পষ্ট ক্ষমতার বন্টন হওয়াটা একান্ত জরুরি। কারণ তা না হলে এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় বিরোধ বাড়তে পারে। তো সেই বিরোধ নিরসনের জন্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, পৃথিবীর প্রায় সব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর মধ্যে ক্ষমতা কিভাবে বণ্টিত হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন রকম পদ্ধতি বিভিন্ন জায়গায় অনুসরণ করা হয়ে থাকে। কিছু কিছু দেশে পৃথিবীর যেখানটায় এমন আছে যে রাজ্যগুলির জন্য নির্দিষ্ট ক্ষমতা রেখে বাকিটা কেন্দ্রের হাতে দেওয়া হয়েছে। আবার কিছু কিছু জায়গা রয়েছে, দেশ রয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারের হাতে কিছু নির্দিষ্ট ক্ষমতা রেখে বাকিটা রাজ্য সরকারগুলোর হাতে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষ, এখানে যেটা করা হয়েছে, ভারতবর্ষে আইন সংক্রান্ত বিষয় বা এই বিষয়গুলোকে এইভাবে রাখা হয়েছে যে 3টে তালিকার মাধ্যমে এই বন্টন ব্যবস্থা ভারতীয় সংবিধান করে দিয়েছে। এই 3টি তালিকা কি? তাহলে যে কেন্দ্র অঙ্গরাজ্যগুলির মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতার বন্টনের ব্যবস্থা, কেন্দ্র অঙ্গরাজ্যগুলির মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতার বন্টন, কেন্দ্র অঙ্গরাজ্যগুলির মধ্যে রাজস্ব সংক্রান্ত ক্ষমতার বন্টন, এই ব্যবস্থাগুলো রেখে এবার যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে 3টি তালিকার নির্দিষ্ট করা হয়েছে যে কেন্দ্র অঙ্গরাজ্যগুলির মধ্যে যে আইন সংক্রান্ত ক্ষমতার কথা বলা রয়েছে বা সম্পর্কের কথা বলা রয়েছে, সেই ব্যবস্থাটাকে 3টি তালিকায় অন্তর্ভুক্ত করে আলোচনা করা হয়েছে। সেই জায়গায় আমরা আসছি এরপর। তো এবার যেটা যে তাহলে এই যে তিনটে আগে আমি বললাম, আমাদের দেশের সংবিধান, মানে অর্থাৎ ভারতবর্ষের সংবিধান, যে কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলোর মধ্যে কিভাবে ক্ষমতার বন্টন হবে, এই বিষয়টাকে 3টে ভাগে প্রথমত ভাগ করা হয়েছে। কিছু বিষয়কে, যেগুলো আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়কে রাখা হয়েছে, এবং আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে সংবিধানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কোথায় কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে পারবে, কোন জায়গাগুলোতে রাজ্য সরকার আইন প্রণয়ন করতে পারবে। এবং আবার আরেকটা জায়গা রয়েছে যে প্রশাসনিক বা শাসন বিভাগীয় সম্পর্ক, যে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা কিভাবে বিভাজন ঘটবে বা কিভাবে শাসন সংক্রান্ত ক্ষমতা কেন্দ্র পরিচালনা করবে, রাজ্য পরিচালনা করবে, তাদের এখতিয়ার কী হবে, সেগুলো আলোচনা করা হয়েছে। আরেকটা জায়গা রয়েছে যে জায়গাতে যেটা রাজস্ব সংক্রান্ত বিষয়, কেন্দ্র এবং রাজ্যের সীমা নির্দিষ্ট করা হয়েছে। এবার আমরা আসি, যেহেতু আমি আজকের আলোচ্য বিষয় হিসেবে কেন্দ্র অঙ্গরাজ্যগুলির মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতার বন্টন, এই বিষয়টিতে আলোকপাত করতে চাইছি। এখানটায় ভারতীয় সংবিধানের 7ম তফসিলের যেটা বলা হয়েছে, 3টে তালিকা করা হয়েছে। এই 3টি তালিকা কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। এই 3টি তালিকায় করে ভারতীয় সংবিধানের 7ম তফসিলে আইন সংক্রান্ত ক্ষমতাগুলো বন্টন করা হয়েছে। এই প্রসঙ্গে একটু বলতে গেলে, যেটা আমি ভূমিকার সময় বলছিলাম যে বিভিন্ন দেশ বিভিন্ন রকম নীতি গ্রহণ করেছে এই বন্টনের বিষয়ে, ভারত এখানে 1935 সনের ভারত শাসন আইনকে অনুসরণ করে এই ক্ষমতার বন্টন ব্যবস্থা করা হয়েছে। এবার একটুকুন যদি আমরা দেখার চেষ্টা করি যে 1935 সালের ভারত শাসন আইনে কি বলা ছিল,
1935 সালের ভারত শাসন আইনে কিন্তু 3টি তালিকাই করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল কেন্দ্রীয় তালিকা, একটা বলা হয়েছিল প্রাদেশিক তালিকা, যেটা আমরা স্বাধীনতার পর স্বাধীন সংবিধানে যেটাকে রাজ্য তালিকা বলা হচ্ছে সেটা সেখানে ছিল প্রাদেশিক তালিকা। আরেকটা ছিল হচ্ছে যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা তখনও ছিল, এখনও যুগ্ম তালিকা রয়েছে। তো আমরা 1935 সনের ভারত শাসন আইনকেই আমরা এই ক্ষেত্রে অনুসরণ করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কানাডার পদ্ধতিকে অনুসরণ করে আমাদের হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতার বন্টন আমাদের সংবিধানে করেছি। এবার মজার ব্যাপার হলো যে এই যে 3টে তালিকার কথা বললাম, 3টি তালিকার মধ্যে ভারতবর্ষের যে আইন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে বিভক্ত করা হয়েছে। এই 3টি তালিকার মধ্যে কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা কতগুলো রয়েছে, রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা কতগুলো রয়েছে এবং যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা কতগুলো রয়েছে, এবং কোন তালিকার ক্ষেত্রে কিভাবে আইন প্রণীত হয় এবং কোন সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা কিভাবে তাদের এখতিয়ারকে কার্যকরী করে বা ভোগ করে, সেটা আমরা এখানটায় আমাদের আলোচনায় আসবো। এবার এইটা আলোচনা করতে গিয়ে আমরা যদি দেখি, প্রথমে যদি কেন্দ্রীয় তালিকার কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে সমস্ত বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের দিক থেকে, দেশের অখণ্ডতার দিক থেকে, বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেইগুলো কিন্তু ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় সংবিধানের মূল তালিকায় 97টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই 97টি বিষয়কে পরবর্তীকালে সেই 97টি বিষয় থেকে সেটি 100টি বিষয় উত্তীর্ণ হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হচ্ছে 100টি। তো এই 100টি বিষয় কি, সব বিষয়গুলি হয়তো আমরা পরপর আলোচনায় আমরা এখানে যেতে পারবো না, তাহলে ওই বিষয়গুলোর মধ্যেই থেমে থাকতে হবে। 100টি বিষয়ের মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি সেই বিষয়গুলোর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে উল্লেখ করছি, যেগুলো হচ্ছে আমাদের দেশের অখণ্ডতা, জাতীয় স্বার্থ এবং দেশের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এবং সেই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট জায়গাগুলো, যেগুলো তার মধ্যে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলোর সম্পর্কে আমি বলছি। এর মধ্যে প্রথমত রয়েছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, রেল, ডাক ও তার, মুদ্রা ব্যবস্থা, বীমা, আন্তর্জাতিক বাণিজ্য, যুদ্ধ ও শান্তি, পারমাণবিক শক্তি, নাগরিকতা প্রভৃতি। এবং খুব মজার ব্যাপার, ভারতীয় সংবিধানের 246-এর 1 নং ধারা অনুসারে কেন্দ্রীয় তালিকাভুক্ত যে বিষয়গুলোর কথা বললাম, এই বিষয়গুলোতে কিন্তু কেবলমাত্র পার্লামেন্টেই আইন প্রণয়ন করতে পারে। এবার খুব মজার ব্যাপার যে এইখানে আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের আমরা ছাত্র, আমাদের এটা এই আলোচনার মধ্যে এটা প্রশ্ন আসতেই পারে বা আমাদের মনে হতেই পারে যে এইখানে যে আমরা বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো সত্যি কি জাতীয় স্বার্থের জন্য বা সর্বভারতীয় চরিত্রের জন্য এইগুলো খুব ইম্পর্টেন্ট কিনা। সত্যি এগুলো আমরা সবাই জানি যে প্রতিরক্ষা, যে একটি রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো তার প্রতিরক্ষার দিকটি। সুতরাং প্রতিরক্ষাকে রাষ্ট্রের হাতে, রাষ্ট্রের দ্যাট মিনস হচ্ছে যে কেন্দ্রের হাতে থাকবে, কেন্দ্রের এককভাবে কেন্দ্র আইন প্রণয়ন করতে পারবে, সেটি স্বাভাবিক। তারপরে রয়েছে পররাষ্ট্র, রেল, এবং খুব মজার ব্যাপার যেটা হচ্ছে যে এটা আমার মনে হয় যে আমরা হয়তো সবাই সহমত হব যে ভারতীয় রেল ভারতীয় সংস্কৃতি, শুধু সংস্কৃতি নয়, ভারতীয় ঐক্যর প্রতীক। যে আমরা ভারতের যে কোনো প্রান্তে, যে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব থেকে পশ্চিম, যখন আমরা ভারতীয় রেলকে দেখি তখন আমার ভারতের একত্ববোধের কথা, একত্বতার কথা মনে হয়। তো সেখান থেকে বলা হতো যে রেল হচ্ছে এমন একটি বিষয় যা হচ্ছে অবশ্যই কেন্দ্রীয় তালিকায় থাকা প্রয়োজন। এরপরে রয়েছে ডাক এবং তার। ডাক বলতে আমরা হয়তো আজকের দিনে অত্যাধুনিক আইসিটির যুগে বা এখন ইন্টারনেট বা অন্যান্য অনলাইনের সময়ে যে ডাককে আমরা যেভাবে আমরা এখানে উল্লেখ করেছি, ডাক বলতে আমাদের কাছে একটি পুরনো ভাবনা চলে আসে যে টেলিফোন, তারও আগে যে চিঠিপত্র লেনদেনের যে ব্যবস্থা ছিল। তো এই ব্যবস্থাটা যতটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা এর মধ্যে ডাক্তার বলতে যে পুরো ব্যাপারটাই যেটা হচ্ছে যে পুরোটাই কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত বিষয়। এছাড়া রয়েছে মুদ্রা ব্যবস্থা। অবশ্যই আমরা বলতে পারি যে মুদ্রা সংরক্ষণ, মুদ্রা নিয়ন্ত্রণ, এই ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে থাকাই বাঞ্ছনীয়। এছাড়া বীমা, আন্তর্জাতিক বাণিজ্য, যুদ্ধ, এই বিষয়গুলো রয়েছে। তো এই বিষয়গুলোতে যেটা আমরা একটু আগে আমি একবার বললাম যে এই বিষয়টাই কিন্তু কেন্দ্রীয় সরকার এককভাবে আইন প্রণয়ন করার কর্তৃত্ব ভোগ করে থাকেন, এককভাবে আইন প্রণয়ন করে থাকেন কেন্দ্রীয় সরকার। এবার এরপরে আসে রাজ্য তালিকা। রাজ্য তালিকায় তাহলে কেন্দ্রীয় তালিকায় আমরা দেখলাম যে বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হচ্ছে 100। যে 100টি বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকার
অর্থাৎ ভারতের সংসদ পার্লামেন্ট হচ্ছে এককভাবে আইন প্রণয়ন করে থাকে। এবার এখানটায় যদি আমরা রাজ্যের ক্ষেত্রগুলোতে আসি, তাহলে আমরা জানি যে ভারত একটি যুক্তরাষ্ট্র, এখানে যেমন একটি কেন্দ্রীয় সরকার রয়েছে, ঠিক পাশাপাশি হচ্ছে ভারতে অনেকগুলো রাজ্য রয়েছে এবং তাদের সরকার রয়েছে। সুতরাং রাজ্যগুলির স্বার্থের কথা মাথায় রেখে ভারতীয় সংবিধান, মূল সংবিধানের কথা বলছি, 66টি বিষয়কে, 66 বিষয়কে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল। বর্তমানে যদিও এই তালিকা থেকে কয়েকটি বিষয় কমে গিয়ে সেই সংখ্যাটা 61তে দাঁড়িয়েছে। তার মধ্যে শিক্ষাকে এখান থেকে স্থানান্তরিত করে যুগ্ম তালিকায় নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এবার এখানে এই রাজ্য তালিকাভুক্ত যে বিষয়গুলো রয়েছে, সেই রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোকপাত করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে 66টা বিষয় বা 61টা বিষয় আমি এখানে হয়তো সময়ের অভাবে উল্লেখ করতে পারছি না, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা এখানে তুলে ধরলে এর গুরুত্বটা আমরা বুঝতে পারবো এবং রাজ্যকে কেন্দ্রের যে গুরুত্ব দেওয়ার জায়গা এবং রাজ্যকে কেন্দ্র কতটা গুরুত্ব দেয় সেটাও আমাদের অনুভব হবে। তো রাজ্য তালিকাভুক্ত যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর মধ্যে প্রথমে আমরা বলবো পুলিশের কথা বলবো। পুলিশ, আইন শৃঙ্খলা, ভূমি ও ভূমি রাজস্ব, জনস্বাস্থ্য, স্বায়ত্তশাসন, পূর্ত, জল সরবরাহ, রাস্তাঘাট, কৃষি, মৎস্য চাষ ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। এর থেকে আমরা এইটুকুন অনুধাবন করতে পারি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যে এখানে যে বিষয়গুলো রাজ্য তালিকায় রাখা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং রাজ্যের স্বাধিকার এবং স্বতন্ত্রতা প্রতিষ্ঠার জন্য এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। কারণ আমরা সবাই জানি যে আইন শৃঙ্খলার বিষয়টা প্রত্যেকটা রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় সেই রাজ্যের, এবং রাজ্যের যে ভূমি এবং ভূমি রাজস্ব যে ব্যবস্থা থাকে সেইটাও কিন্তু রাজ্য সরকার এককভাবে ভোগ করতে পারে। এরপর জনস্বাস্থ্য সম্পর্কে আমি পরে এই সম্পর্কে কিছু বিতর্ক রয়েছে যে জনস্বাস্থ্য রাজ্য তালিকায় থাকা উচিত কি উচিত না সেই সম্পর্কে প্রচুর বিতর্কের বিষয় রয়েছে, যেটা পরে আমি আসছি। কিন্তু হ্যাঁ, জনস্বাস্থ্যের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। স্বায়ত্তশাসন, এবার স্বায়ত্তশাসন বলতে আমরা এখানটা স্থানীয় সরকারগুলোর কথা বলি, যে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এবং পৌর প্রশাসনের যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থা কিন্তু রাজ্য সরকারের বা রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয়। পূর্ত, জল সরবরাহ, রাস্তাঘাট, ঠিক এইভাবে যদি আমরা আলোচনা করি দেখব এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কিন্তু রাজ্য আইন প্রণয়ন করতে পারে। এবার এখানটায় একটা বিষয় বলি যে এই যে রাজ্য তালিকাভুক্ত যে বিষয়গুলোর কথা বলা হলো, রাজ্য সরকার এককভাবে আইন প্রণয়ন করে থাকে। কিন্তু এখানে এই প্রসঙ্গে একটু উল্লেখ না করলেই নয় যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে যদিও রাজ্য সরকার আইন প্রণয়ন করার অধিকারী, অনেক সময় রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে সেই বিষয়গুলোতে কেন্দ্রীয় সরকারও আইন প্রণয়ন করতে পারে। এবার এই যে কোন জায়গাগুলোতে পারে সেটা আমি আরেকটুকুন পরে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা যেহেতু 3টে তালিকার বর্ণনা দিচ্ছি, তো 3টা তালিকার মধ্যে আমি 2টো তালিকার সম্পর্কে অলরেডি বললাম, যে একটি কেন্দ্রীয় তালিকা আর একটা রাজ্য তালিকা। আর সর্বশেষ আরেকটা অংশ রয়েছে আমাদের, সর্বশেষ বলবো না, যে তালিকার দিক থেকে বললে সর্বশেষ অবশ্যই বলবো, আদারওয়াইজ এর বাইরেও আরও কিছু কাজ বা বিষয় রয়েছে যেগুলোকে অন্যভাবে আমরা কেন্দ্রের হাতে রেখেছি, কেন্দ্রীয় সরকার তার হাতে রাখে। কিন্তু আমরা যেহেতু যুগ্ম তালিকা 3টির কথা বলেছি, তাহলে যুগ্ম তালিকায় আমাদের যদি বলতে হয় তাহলে ভারতবর্ষের মূল সংবিধানে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা ছিল 47, বর্তমানে এই সংখ্যাটি বৃদ্ধি পেয়ে হয়েছে 52। এবার যুগ্ম তালিকায়, তাহলে যুগ্ম তালিকা কি, এখানে একটুকুন এই বিষয়টা পরিষ্কার করে নেওয়া উচিত আমাদের জন্য, যে কেন্দ্রীয় তালিকা বলতে যেটা বলছে যে তালিকায় কেন্দ্রীয় সরকার এককভাবে আইন প্রণয়ন করতে পারে। রাজ্য তালিকা বলতে যেগুলো বলছে যে রাজ্য তালিকা এমন বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলোতে রাজ্য সরকার আইন প্রণয়ন করবে এবং প্রয়োজনে সেই বিষয়গুলোতে কেন্দ্রীয় সরকারও আইন প্রণয়ন করতে পারে। এবার মজার বিষয় হলো এই কেন্দ্রীয় তালিকা এবং রাজ্য তালিকা এর বাইরে, যেহেতু ভারত একটি যুক্তরাষ্ট্র এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র বলেই আমরা অভিহিত করে থাকি, তাহলে এই রূপ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্য এই দুয়ের মধ্যে এক সেতু বন্ধন করে এবং এক সুমধুর সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলাটাই বাঞ্ছনীয় রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্র
গঠনের ক্ষেত্রে। তো সুতরাং সেই জায়গায় সেই বিষয়গুলোকে মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে যুগ্ম তালিকায় রাখা হয়েছে। যুগ্ম তালিকা এমন তালিকা যে তালিকায় কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে পারে এবং রাজ্য সরকারও আইন প্রণয়ন করতে পারে। এবার এই যে যুগ্ম তালিকা রয়েছে, যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে যে বিষয়গুলো এখানে রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা উল্লেখ করতে পারি। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো বিবাহ, দেয়ানি ফৌজদারি আইন, অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা, বিদ্যুৎ, সংবাদপত্র, শ্রমিক কল্যাণ, শ্রমিক সংগঠন, শিক্ষা, পুস্তক ও প্রেস, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। এরকমের গুরুত্বপূর্ণ 52টি বিষয়কে কেন্দ্র এবং রাজ্য কোনো তালিকাতে না রেখেই এইগুলোকে যুগ্ম তালিকাতে রাখা হয়েছে এবং বলা হয়েছে যে এই বিষয়গুলোতে কেন্দ্রীয় সরকার যেমন আইন প্রণয়ন করতে পারবে, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার বা রাজ্য সরকার দ্যাট মিনস হচ্ছে রাজ্যের আইনসভা আইন প্রণয়ন করার অধিকারী। এবার এখানটায় বলা হয় এখানে প্রচুর সমালোচনার জায়গাও রয়েছে যে 246-এর 2 নম্বর ধারায় বলা হচ্ছে যে এই রাজ্য আইনসভা যদি বলা হয় যে এখানে রাজ্য আইনসভা আইন প্রণয়ন করতে পারে, পার্লামেন্টও আইন প্রণয়ন করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পার্লামেন্টের আইন কর্তৃক কিন্তু রাজ্যের আইনগুলো হচ্ছে সীমাবদ্ধতার জায়গায় দাঁড়িয়ে যায়। দ্যাট মিনস বলতে চাইছে এটাই, অর্থাৎ যে এখানে হচ্ছে কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করার যেমন অধিকারী, রাজ্য সরকারও আইন প্রণয়ন করার অধিকারী, কিন্তু কোনো একটা বিষয়ে যদি এমন হয় যে রাজ্য সরকারের আইন রয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারও সেক্ষেত্রে আইন প্রণয়ন করেছে, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় আইনটি বলবৎ থাকবে, রাজ্যের আইনটি বলবৎ থাকবে না। এবার এইখানে খুব মজার ব্যাপার যেটা হচ্ছে তাতে মানে পরে এই সমালোচনার জায়গায় আমি সমালোচনার অংশটা আলাদা রেখেছি, সমালোচনার জায়গায় ওটা আলোচনা করব যে এর ফলে অনেকে কিন্তু হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রের চরিত্র সম্পর্কে অনেকে যেটা বলবো যে একটু দুশ্চিন্তার কথা বলে থাকেন যে এর ফলে যেটা হচ্ছে যে আসলে যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলোতে আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্ট রাজ্য সরকারগুলির ক্ষমতাকে সংকুচিত করে থাকে। এখানে একটা জিনিস এখানে উল্লেখ না করলেই নয়, যেটা হচ্ছে যেমন বললাম যে কোনো বিষয়ে পার্লামেন্ট রাজ্য সরকারের আইনের সঙ্গে পার্লামেন্ট প্রণীত আইনের যদি বিরোধ বাধে তাহলে সেখানে হচ্ছে রাজ্যের আইনটি বাতিল হয়ে গিয়ে অসংগতি অংশটি বাতিল হয়ে গিয়ে পার্লামেন্টের আইন থাকবে। আবার এমনও হতে পারে যে যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয়ে যদি কোনো রাজ্যের আইন রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত রাখা হয় এবং রাষ্ট্রপতি যদি সম্মতি তাতে দেন তাহলে কিন্তু হচ্ছে রাজ্যের আইনটি বলবৎ থাকবে, তাহলে কিন্তু হচ্ছে পার্লামেন্টের আইনটি আর বলবৎ থাকবে না। এই বিষয়টাও রয়েছে। তাহলে অনেকটা আমরা এটা বলতে পারি যে এই তালিকাগুলোর মধ্য দিয়ে সুস্পষ্টতা বজায় রেখে যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে একটা মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা কিন্তু আমরা রেখেছি। এরপরে যেটা আসছি যে আমরা তাহলে 3টে তালিকার কথা বললাম, একটা কেন্দ্রীয় তালিকার কথা বললাম, একটা রাজ্য তালিকার কথা বললাম, আর একটা যুগ্ম তালিকার কথা বললাম। কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম এই 3টে তালিকার বাইরেও দেখা যাচ্ছে যে অবশিষ্ট ক্ষমতা বলে আরেকটা বিষয় থেকে যাচ্ছে যেটা পুরোপুরি কিন্তু হচ্ছে কেন্দ্রীয় আইনসভা ভোগ করে থাকে। তাহলে সেই অবশিষ্ট ক্ষমতা কি বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো না কেন্দ্রীয় তালিকায় রয়েছে, না যুগ্ম তালিকায় রয়েছে, না হচ্ছে রাজ্য তালিকায় রয়েছে। সেরকম কিছু বিষয় যেগুলোকে আমরা রেসিডিউয়ারি পাওয়ার বা আমরা অবশিষ্ট ক্ষমতা বলে থাকি এবং যেগুলোতে হচ্ছে কেন্দ্রীয় সরকার এককভাবে আইন প্রণয়ন করে। উদাহরণ হিসেবে একটি উদাহরণ আমরা দিতে পারি যে ই কমার্স বা এই সফটওয়্যার, ইন্টারনেট, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে দেখা যাচ্ছে যে আমরা তালিকা করেছি 3টে তালিকা, কোনো তালিকাতে কিন্তু এদের অবস্থান রাখা হয়নি, এদেরকে অবশিষ্ট ক্ষমতা বলে এদেরকে ট্রিট করা হয় এবং এই অবশিষ্ট ক্ষমতার ক্ষেত্রে কিন্তু হচ্ছে কেন্দ্রীয় সরকার একক কর্তৃত্ব ভোগ করে থাকে আইন প্রণয়নের ক্ষেত্রে। এবার আসি যে পার্লামেন্ট ও রাজ্য আইনসভার এলাকাগত এখতিয়ার একটু বলবো। অলরেডি আমি যা আলোচনা করলাম সেখানে একবার বলা হয়ে গেছে। এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইনসভা কতটা এখতিয়ার রয়েছে কাজ করার বা আইন প্রণয়ন করার, এবং রাজ্য আইনসভার কতটা এলাকাগত এখতিয়ার রয়েছে। এখানে হচ্ছে পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইনসভা আমরা জানি সমগ্র ভারতের জন্য বা ভারতের যে কোনো অংশের জন্য আইন প্রণয়ন করতে পারে, এবং যেটা হচ্ছে সংবিধানের 245-এর 2 ধারা বলে কেন্দ্রীয় আইনসভা ভারতের বাইরের অঞ্চলের জন্য আইন প্রণয়ন করতে পারে যাকে বলা হয় পাওয়ার অফ এক্সট্রা টেরিটোরিয়াল লেজিসলেশন।
আবার সংবিধানের 245-এর 1 নং ধারা বলা হয়েছে যে অঙ্গরাজ্যের আইনসভাগুলি সমগ্র রাজ্যের জন্য বা রাজ্যের কোনো অংশের জন্য আইন প্রণয়ন করতে পারে। তাহলে একটা জিনিস আমাদের কাছে এখানে স্পষ্ট যে রাজ্যের আইন রাজ্যের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে, পার্লামেন্টের আইন হচ্ছে সারা দেশের জন্য বা দেশের কোনো অংশের জন্য বা দেশের কোনো বাইরের অংশের জন্য তৈরি হতে পারে। সেইগুলোকে বাইরের অংশটা যেটা বলছে, যেটা এক্সট্রা টেরিটোরিয়াল লেজিসলেশনের কথা বলা হচ্ছে। সংবিধানের 246 ধারায় কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় আইনসভা, রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলিতে রাজ্য আইনসভা আইন প্রণয়নের ব্যাপারে একক ক্ষমতার অধিকারী। আবার ভারতীয় সংবিধান কেন্দ্রীয় আইনসভাকে কতগুলি ক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতাও দিয়েছে। এবার সেই বিষয়গুলো কি? কেন্দ্রীয় আইনসভার ক্ষমতা বৃদ্ধিতে রাজ্য সভার একক কর্তৃত্বের কথা আমি যেটা আগেও বলেছিলাম আমার আলোচ্যসূচিতে, এখানে সেটা বলছি যে ভারতীয় সংবিধানের 249 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভায় উপস্থিত ভোটদানকারী সদস্যদের অন্তত 2/3 সদস্যর সমর্থন যদি থাকে এবং তারা যদি এমন মনে করে বা প্রস্তাব গৃহীত হয় যে জাতীয় স্বার্থে কোনো রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা প্রয়োজন, তাহলে কিন্তু সেক্ষেত্রে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। এবং এরূপ যদি আইন প্রণীত হয় তাহলে সেই আইনটির কার্যকালের মেয়াদ সাধারণত 1 বছর থাকে, তবে রাজ্যসভা ইচ্ছা করলে এই মেয়াদ 1 বছর করে বাড়াতেও পারে। এক্ষেত্রে পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন রাজ্যসভা কর্তৃক গৃহীত প্রস্তাবের মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরেও 6 মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে, যেটা আমাদের দেশের সংবিধানের 259-এর 1-এর 3 নম্বর ধারায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তো এই গেল মোটামুটি হচ্ছে আমার ভারতের আইন সংক্রান্ত ক্ষমতার বন্টন এবং তার আলোচনা যে কীভাবে বন্টিত হয়েছে। এবার এই বিষয়ে কিছু সমালোচক, আমি প্রথমেই বলেছিলাম যে কিছু সমালোচনা রয়েই গিয়েছে, যে আমরা যেটা দেখলাম যে কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলোর মধ্যে যে তালিকা ধরে ধরে শাসন আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের ব্যবস্থা থাকলেও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কখনো কখনো এমন মনে হচ্ছে যে, যেটা সমালোচকরা মনে করে থাকেন অনেক সংবিধান বিশেষজ্ঞরা, যে অনেক সময় কিন্তু হচ্ছে পার্লামেন্টের কর্তৃত্ব অনেক বেশি থাকে রাজ্য আইনসভাগুলোর থেকে। তো সেই জায়গা থেকে যে যে জায়গাগুলোতে আমরা সমালোচনা করতে পারি সেই জায়গাগুলোকে আমরা ধরে যদি আলোচনা করি 1, 2, 3, 4, 5 করে, তাহলে যে জায়গাগুলো উঠে আসবে সেই জায়গাগুলো হলো 1 নম্বর বলতে পারি জরুরি অবস্থা চলাকালীন সময়ে পার্লামেন্ট অধিক ক্ষমতার অধিকারী হয়। 2 নম্বর বলতে পারি কেন্দ্রীয় আইনের প্রাধান্য ক্ষেত্রে। 3 নম্বর বলতে পারি রাজ্যের অনুরোধে কেন্দ্রের আইন প্রণয়ন করা। 4 বলতে পারি আন্তর্জাতিক চুক্তি প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভার অধিক ভূমিকা। আর একটা হচ্ছে রাজ্যপালের হস্তক্ষেপ। এবার জরুরি অবস্থা চলাকালীন ক্ষেত্রে পার্লামেন্টের অধিক ক্ষমতা কেমন হয়, যে আমরা সবাই জানি যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় তখন সমগ্র যেখানে জরুরি অবস্থা ঘোষিত হবে, সে রাজ্য শাসনতান্ত্রিক অচল অবস্থা হোক বা দেশের কোনো অংশে যখন জরুরি অবস্থা ঘোষিত হয় বা সারা দেশে যখন জরুরি অবস্থা ঘোষিত হয়, তখন কিন্তু হচ্ছে সমস্ত আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্ট নিজের হাতে নিয়ে নেয়। সুতরাং এইভাবে পার্লামেন্ট তার নিজের এখতিয়ারের সমস্ত আইন প্রণয়ন ক্ষমতা নিয়ে সমগ্র দেশকে এককেন্দ্রিকতায় রূপান্তর করতে পারে। এইটা একটা জায়গা। আরেকটা যেটা হতে পারে কেন্দ্রীয় আইনের প্রাধান্য, এবং জাতীয় স্বার্থ এবং জরুরি অবস্থার সময় কেন্দ্রীয় আইনসভা যে আইন প্রণয়ন করে তার সঙ্গে রাজ্য আইনের যদি বিরোধ দেখা দেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভা প্রণীত আইন বলবৎ হয় এবং কেন্দ্রীয় আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ রাজ্য আইনটি বাতিল হয়ে যায়, যেটা আমি আগে অলরেডি বলেছি। এক্ষেত্রে দেখা যায় এইরূপ পরিস্থিতিতে কেন্দ্রীয় আইনসভা প্রণীত আইনের মাধ্যমে কেন্দ্র একাধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, এবং যদি করে এরূপ ক্ষেত্রে কিন্তু বলা হয়, অনেক সংবিধান বিশারদরা বা রাজনীতির বিশ্লেষকরা বলে থাকেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন যে এরূপ ক্ষেত্রে এরূপ পরিস্থিতি যদি উদ্ভূত হয় তাহলে তা কিন্তু যুক্তরাষ্ট্রীয় চরিত্রকে আঘাত বলেই তারা ধরে নেন। এর আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেটা রাজ্যের অনুরোধে কেন্দ্রের আইন প্রণয়ন। আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমরা জানি যে 2 বা ততোধিক রাজ্য যদি প্রস্তাব গ্রহণ করে যে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা প্রয়োজন, সেক্ষেত্রে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, যেটা সংবিধানের 252 নম্বর ধারায় বলা আছে। এবার এভাবে কেন্দ্রীয় আইনসভা রাজ্য তালিকাভুক্ত বিষয়ে যদি হস্তক্ষেপ করে, সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রের চরিত্রের আঘাত বলে
অনেকেই মনে করে থাকেন। কারণ তাহলে হচ্ছে যে যদি অনেক সময় ধরে নেওয়া হয় যে দেখা গেল যে কেন্দ্রে যে রাজনৈতিক দল রয়েছে এবং রাজ্যে যদি সেই রাজনৈতিক দল থাকে এবং তারা তাদের মতো করে কিন্তু হচ্ছে রাজ্য সরকার যদি মনে করে যে সেই তাদের মতো করে আইন তৈরি করবে, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে তারা আবেদন করে তারা আইন তৈরি করে নিতে পারে। তো এইটা একটা সমস্যা, যেটা একটা যুক্তরাষ্ট্রের চরিত্রের আঘাত বলে মনে করা হয়। আর আন্তর্জাতিক চুক্তি, সন্ধি, এই সমস্তগুলো ক্ষেত্রগুলোতে আমরা জানি ভারতীয় সংবিধানে 253 নম্বর ধারা এই আন্তর্জাতিক সন্ধি, চুক্তি, অঙ্গীকার, আন্তর্জাতিক সম্মেলন, এই সমস্তগুলোর পুরো দায়িত্ব কিন্তু পার্লামেন্টের হাতে দিয়েছে। পার্লামেন্ট এই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষার জন্য কেন্দ্রীয় সরকার প্রভূত ক্ষমতা ভোগ করে থাকে। যেহেতু এরকম প্রচুর ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে, অনেকেই এর সমালোচনা করে থাকেন। আবার অনেকে বলে থাকেন রাজ্যপালের হস্তক্ষেপের মাধ্যমেও কেন্দ্র রাজ্যগুলোর উপর আঘাত হানতে পারে। দেখা যায় এইভাবে কোনো রাজ্যের রাজ্যপাল ইচ্ছে করলে রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত কোনো বিলকে রাষ্ট্রপতির সম্মতির জন্য তার কাছে পাঠাতে পারেন। এরূপ ক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া রাজ্য আইনসভা প্রণীত বিলটি আইনে পরিণত হয় না। সুতরাং এইরূপ অবস্থায় রাষ্ট্রপতির নামে কার্যত কেন্দ্রীয় আইনসভায় কর্তৃত্ব ভোগ করে থাকে এবং অনেক সমালোচকগণ মনে করে থাকেন এর ফলে কেন্দ্র রাজ্যপালের মধ্য দিয়ে রাজ্যগুলো স্বাধিকারে হস্তক্ষেপ করে থাকে। এবং এইটা ভারতবর্ষের একটি স্বাভাবিক চিত্র, যেখানে দেখা যায় যে কোনো যেহেতু রাজ্যপালের বিষয়টি যদি আমরা বলতে চাই, দেখা যায় রাজ্যপাল বেশিরভাগ ক্ষেত্রেই বা সবসময়ই দেখা যায় যে রাজ্য সবসময় হচ্ছে কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করে থাকে। এবার কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে থাকে বলে যে রাজ্যপালের পদটি নিয়ে সারা ভারত জুড়েই কিন্তু একটা বিতর্কের স্থান তৈরি করেছে। মনে করা হয় যে রাজ্যপালকে কেন্দ্র নিয়োগ করেন তার এজেন্ট হিসেবে কাজ করার জন্য, এবং যদি যে রাজ্যে রাজ্যপাল নিয়োজিত রয়েছেন বা যে রাজ্যে রাজ্যপাল কর্তৃত্ব করছেন সেই রাজ্যের যদি বিরোধী দল মানে কেন্দ্রের বিরোধী দল ক্ষমতায় থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজ্যপাল তার নিজের ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বকে বজায় রাখার জন্য বা কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য হচ্ছে রাজ্য সরকারের কর্তৃত্বকে সংকুচিত করে থাকে। তো এইগুলো সমালোচনার বিষয়গুলো। এবার সমালোচনার শেষে আমি একটি মূল্যায়নের জায়গায় আসতে পারি। তো আমরা আজকে এই এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, সেই আলোচনার মাধ্যমে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করলাম যে ভারত একটি যুক্তরাষ্ট্র। আমরা সবাই জানি, আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান বৈশিষ্ট্য যে হচ্ছে যুক্তরাষ্ট্রে একটি হচ্ছে সংবিধান থাকবে। এবং কেন সংবিধান থাকবে? যুক্তরাষ্ট্র যেহেতু একটি কোঅপারেটিভ গভর্নমেন্ট, মানে হচ্ছে যে এখানে যেহেতু দু ধরনের সরকারের একটি সংহতির মধ্য দিয়ে চলার একটি পদ্ধতি রয়েছে, যে কেন্দ্রীয় সরকার থাকছে, রাজ্য সরকার থাকছে, তাহলে এই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে যাতে কোনো বাধা বিপত্তি, কোনো দুর্ভোগ, কোনো সমস্যা, এই সমস্ত বিষয়গুলো যেহেতু তৈরি না হয়, সেই জন্য আমরা কি করি যে যুক্তরাষ্ট্রের সংবিধানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো ভারত এমন একটি রাষ্ট্র, এমন একটি যুক্তরাষ্ট্র, পৃথিবীর মধ্যে বৃহৎ গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, এবং এই বৃহৎ গণতন্ত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখার জন্য যেটা করা হয়েছে, যে একটি লিখিত সংবিধান ভারতে রয়েছে, যেটা অনেক পণ্ডিত ব্যক্তিদের দীর্ঘ পরিশ্রমের ফলশ্রুতিতে গড়ে তোলা হয়েছিল। যে সংবিধানে হচ্ছে বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের এখতিয়ার, রাজ্য সরকারের এখতিয়ার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, এবং তার বাইরেও যদি কোনো এখতিয়ার থাকে সেটাতে কারা কর্তৃত্ব করবে সেটা বলে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যে আলোচনা করলাম, সেইখান থেকে আলোচনার মাধ্যমে একটি বিষয় উঠে এসেছে যে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর মধ্যে ক্ষমতার সঠিক বন্টন এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য তালিকা তৈরি করে নির্দিষ্ট বিষয়গুলো নির্দিষ্টভাবে কেন্দ্র রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এবং কিছু বিষয় কেন্দ্র রাজ্য উভয়ের হাতে রাখা হয়েছে, এবং তার বাইরেও কিছু বিষয় রয়েছে যেগুলো জাতীয় দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলোকে কিন্তু হচ্ছে যে কেন্দ্র তার নিজের হাতে রেখেছে। তো এইভাবে ক্ষমতা বন্টনের পরেও দেখা যাচ্ছে যে বেশ কিছু সংবিধান বিশারদ বা যারা সংবিধান নিয়ে চর্চা করেন বা রাজনীতি নিয়ে চর্চা করেন, রাষ্ট্রবিজ্ঞানে নিয়ে চর্চা করেন,
তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন যে ভারতের এইরূপ যে কাঠামো, ক্ষমতা বন্টনের কাঠামো, এরূপ ক্ষমতা বন্টনের কাঠামোর ফলে কেন্দ্র রাজ্যের মধ্যে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বই বেশি প্রকাশ পাচ্ছে, রাজ্য সরকারের কর্তৃত্বে ক্ষুণ্ণ হচ্ছে। তো এইটা তারা সমালোচনা বিভিন্ন দিক থেকে তুলে ধরেছেন এবং আমি আমার আলোচনার মাধ্যমে সেই জায়গাগুলো তুলে ধরেছি যে রাষ্ট্রপতি শাসন চলাকালীন অবস্থায় কিভাবে সারা ভারতকে এককেন্দ্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে পারে, রাজ্যপালের মাধ্যম দিয়ে কিভাবে কেন্দ্র রাষ্ট্রকে এককেন্দ্রিক শাসনে রূপান্তরিত করতে পারে। আবার এটাও আলোচনা করেছি যে অনেক সময় রাজ্য সরকার অনুরোধ করে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আইন তৈরি করার ফলে যে অবস্থা তৈরি হতে পারে। তো এইভাবে বেশ কিছু সমালোচনা বিভিন্ন দিক থেকে তুলে এসছে। এবার এই সমালোচনাগুলো পরেও যেটা হচ্ছে যে আমরা একটা মূল্যায়ন অবশ্যই করা উচিত যে সত্যি কি তাহলে আমাদের দেশ এমন একটি অবস্থায় বা সিচুয়েশনে রয়েছে যে আমাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে, যেটা নিয়ে দীর্ঘ স্বাধীনতার সময়কাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ চর্চা চলছে এবং বিভিন্ন সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন জাতীয় দলগুলো এবং রাজনৈতিক জাতীয় দলগুলোর কথা বলছি বা আঞ্চলিক দলগুলো, তাদের মধ্যে এইগুলো নিয়ে বিরোধ বেড়েই থাকে। কিন্তু মূল্যায়নে একটা বিষয় বলা যায় যে ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ দেশ, যেটা আমার মনে হয় যে পৃথিবীতে আর কোনো দেশ নেই যেখানে এত ভাষা, সংস্কৃতি, ধর্ম বা অন্যান্য বিষয়, কৃষ্টি, কালচার সমস্তটা রয়েছে। যে ভারতকে আমরা দেখছি, ভারত দীর্ঘ প্রাচীনকাল থেকে কিন্তু আমরা এভাবে সেই বিভিন্নতার মধ্যে ঐক্যকে বহন করে নিয়ে চলছে এবং এই বিভিন্নতার মধ্যে ঐক্যকে নিয়ে এগিয়ে চলার মতো এবং এই অত্যাধুনিক সমাজে সারা বিশ্বের যে বর্তমানের যে বিভিন্ন সমস্যা সংকুল পরিস্থিতি, এই সমস্যা সংকুল পরিস্থিতির সঙ্গে মিলিয়ে সমস্যা চ্যালেঞ্জগুলোকে দূর করে, যেমন টেরোরিজম বা এই ধরনের যে সাম্প্রদায়িকতা, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, তার সঙ্গে সবচেয়ে পরিবেশগত যে সমস্যাগুলো এখন খুব সিরিয়াস চ্যালেঞ্জের জায়গায় আছে। তো এই জায়গাগুলোকে যদি আমরা মেকআপ করতে চাই তাহলে কিন্তু হচ্ছে যে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পক্ষে সমর্থন থাকাটাও যে অবৈধ সেটা মনে হয় না। কারণ হচ্ছে যে অবশ্যই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইনানুগ এবং হচ্ছে যে সংবিধান যেভাবে বলেছে সেভাবে কেন্দ্র কর্তৃত্ব করবে, রাজ্য কর্তৃত্ব করবে। তা সত্ত্বেও সবশেষে বলা যায় যে কেন্দ্র রাজ্যের মধ্যে একটি সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং যেটা হচ্ছে যেহেতু ভারত একটি সহযোগিতামূলক কোঅপারেটিভ গণতান্ত্রিক রাষ্ট্র, সুতরাং এরূপ সমবায়িক বা সহযোগিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্রের এটাই বৈশিষ্ট্য হওয়া উচিত, কেন্দ্র রাজ্য বা দুটো অংশের মধ্যেই সুসম্পর্ক বজায় রাখা, নিজেরা নিজেদের এখতিয়ারে থেকে কাজকর্ম পরিচালনা করা এবং অবশ্যই কেন্দ্র যেহেতু অধিক ক্ষমতা ভোগ করে, এই বলে শেষ করব যে কেন্দ্রীয় আইনসভাকে এটা মাথায় রাখা উচিত যে যখন তারা আইন প্রণয়ন করে রাজ্যগুলোর যেন স্বাতন্ত্র্য বজায় থাকে এবং সেই অনুযায়ী বিভিন্ন সময় যেমন সরকারিয়া কমিশন বা বিভিন্ন কমিটি গঠিত হয়েছে, তারা বিভিন্ন মত দিয়েছে এবং সেই অনুযায়ী যদি চলতে পারে কোঅপারেশনের মাধ্যমে, তাহলে অতি অবশ্যই ভারত শ্রেষ্ঠ ভারতই হবে এবং শ্রেষ্ঠ আসন হবে। থ্যাংক ইউ।